আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তা কে তোকে ওকালতি করতে পাঠিয়েছে? মানে আমার বউকে গোলাপ দিয়ে প্রেম নিবেদনের প্রস্তাব তোর মাধ্যমে কে দিয়ে পাঠিয়েছে? অয়ন্তী জাহিনকে এমন শান্ত গলায় কথা বলতে শুনে হকচকিয়ে ওঠে। গলা শান্ত হলেও এই স্বরে মিশে আছে দাবানলের তাপ। ছেলেটা ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ভাই আমি তাদের চিনি না। জাহিনের মেজাজ বিগড়ে যায়। চিনে না মানে কি? চিনোস না যখন তার জন্য ওকালতি করতে এসেছিস কেন শালা? জিহ্বার আগে চলে এসেছে কথাটা তার। কোনো মতে দাঁতে দাঁত পিষে কথা গিলে ফেলল। জাহিন অনামিকা আঙ্গুল দ্বারা যা চোখের ভ্রু চুলকিয়ে রাগটা কন্ট্রোল করে বলে, আচ্ছা, পরের বার এই নিম্নমানের ওকালতি করতে গেলে 1000বার ভাববি। এবার যা। কথাটা শান্ত গলায় বললে এখানে স্পষ্ট হুমকির আভাস রয়েছে। ছেলেটা কথাটা শোনা মাত্রই দৌড়ে পালিয়ে যায়। জাহিন অয়ন্তীর দিকে তাকাতেই অয়ন্তী নজর সরিয়ে নেয়। আজ সে ভাগ্যিস এসেছিল, না হলে তো জানতেই পারতো না তার বউকে কেউ প্রেমের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। জাহিন আশেপাশে দাঁড়িয়ে থাকা জনগণদের সাথে সৌজন্যমূলক হাসি দিয়ে কয়েকটা কথা বলল। আস্তে আস্তে ভিড় কমে গেল। জাহিন লিজার সাথে কথা বলে অয়ন্তীর দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বসুন। অয়ন্তী লিজাকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসল। জাহিনের হাতে এখনো ফুলের তোড়াটা রয়েছে। চাইলেও মাটিতে ছুঁড়ে ফেলতে পারছে না, তাই বাধ্য হয়ে নিজের সাথে করে নিয়ে গেল। গাড়ির সামনে ফুলের তোড়াটা রেখে গাড়ি স্টার্ট দিল। জাহিনের গাড়ি মিলিয়ে যেতেই দেওয়ালে আড়াল থেকে বেরিয়ে আসে সুঠাম দেহের অধিকারী এক সুপুরুষ। চোখে মুখে রয়েছে বিষণ্ণতা। মাটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে আকুতি ভরা গলায় আওড়ালো, তোমার পাশে আমার থাকার কথা ছিল অয়ন্তী, কিন্তু তুমি অন্য কারোর সাথে, অন্য কারোর পাশে, অন্য কারোর অর্ধনঙ্গী, হয়তো আর কয়েক মাস পরে অন্য কারোর সন্তানের মা হবে। কিন্তু এই সমস্ত কিছু আমার হওয়ার কথা ছিল, আর শুধুমাত্র আমার মায়ের জন্য তোমাকে আমায় হারাতে হয়েছে। কথাই আছে, মায়ের নাকি সন্তানের ভালো চাই, কিন্তু আমার মা আমার ভালো করতে গিয়ে আমার জীবনটাই তছনছ করে দিল। কিন্তু আমি আজীবন তোমায় ভালোবেসে যাব অয়ন্তী, আজীবন। তোমায় দূর থেকে না হয় ভালোবেসে জীবনটা কাটিয়ে দিব। বলতে বলতে পুরুষটির গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। জাহিন এক মনে ড্রাইভ করছে। অয়ন্তী আর চোখে বারবার স্বামীকে দেখছে। লোকটা কি খুব বেশি রেগে আছে? কিন্তু এখানে তার উপরে রাগার কি আছে? সে তো আর কাউকে বলেনি, দেয়নি। আমায় আসে প্রেমের প্রস্তাব দাও। অয়ন্তী এদিক ওদিক তাকিয়ে সামনের দিকে নজর পড়ে ফুলের তোড়াটা উপরে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নিতে যাবে, তৎক্ষণাৎ জাহিন ঝড়ের বেগে ফুলের তোড়াটা বাহাতে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। অয়ন্তী চোখ বড় বড় করে বলল, আরে এটা কি করলেন? ফেলে দিলেন কেন? জাহিন সাথে সাথে গাড়ি ব্রেক কষে ভুরু কুচকে অয়ন্তীর দিকে ফিরে প্রশ্ন করে, তো কি করব? আরে এত সুন্দর ফুলগুলো এভাবে ফেলে দেওয়ার কোনো মানে আছে বলুন? বেচারা ফুলগুলো তো কোনো অপরাধ করেনি, শুধু শুধু তাদের উপরে কেন এই অবিচার? জাহিন অয়ন্তীর দিকে তীক্ষ্ণ চাহনি ফেলে বলল, গোলাপ বুঝি আপনার প্রিয় ফুল? ও। পেছন থেকে অন্য গাড়ির ড্রাইভাররা হর্ন বাজিয়ে যাচ্ছে। এইভাবে মাঝ রাস্তায় গাড়ি থামানোর জন্য জাহিন পুনরায় গাড়ি ড্রাইভ করায় মনোযোগ দিল। অয়ন্তী মন খারাপ করে বসে রইল। জাহিন আর চোখে বউকে দেখে গলা খাকারি দিল, কিন্তু চুপ রইল। কিছু দূর যেতে জাহিন গাড়ি সাইডে রেখে থামল। জাহিন সিট বেল্ট খুলতে খুলতে বলে, আপনি বসুন, আমি আসছি। গাড়ি থেকে বের হবেন না কিন্তু। অয়ন্তীকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশা পড়তে শুরু করেছে। তার মাঝে আবার পেটেও খুব খিদে পেয়েছে। কিন্তু এই জাহিন আবার কই চলে গেল? অয়ন্তী জানালা খুলে দিয়ে মাথা বের করে চারিদিকটা দেখলো, কিন্তু জাহিনের হদিস নেই। প্রায় মিনিট 10 পর জাহিন আসলো। গাড়ির দরজা খুলে অয়ন্তীর কোলে মস্ত বড় এক লাল গোলাপের বুকে রেখে দিল। প্রায় 30 থেকে 40টার মতো গোলাপ হবে বুকটার মাঝে। আকস্মিক এমন হওয়াতে অয়ন্তী হা হয়ে একেবারে জাহিনের দিকে তো আরেকবার কোলে থাকা বুকেটের দিকে তাকাচ্ছে। জাহিন অয়ন্তীর এসব চাউনি পাত্তা না দিয়ে বুকেটের উপরে আরেকটা প্যাকেট রেখে সিট বেল্ট লাগিয়ে গাড়ির ড্রাইভে মনোনিবেশ করলো। অয়ন্তী প্যাকেটের ফাঁক দিয়ে দেখে তাতে খাবার আর পানির বোতল। জাহিন বুঝলো কি করে যে তার খিদে পেয়েছে। অয়ন্তী কিছুক্ষণ তবদা মেরে বসে রইল। এসব কি?
অয়ন্তী নির্লিপ্ত ভঙ্গিতে কথাটা বলে জাহিনের পানে তাকালো। জাহিন ভাবলেশীন গলায় বলে, খাবার আর বুকে। কিন্তু অয়ন্তী চুপচাপ খেয়ে নিন। অয়ন্তী আর কথা বলল না। একবার বুকেটটা হাতে নিয়ে নাকের ধারে এনে চোখ বন্ধ করে গোলাপের মিষ্টি ঘ্রাণ প্রাণ ভরে নিয়ে পেছনের সিটে রেখে দেয়। খাবার প্যাকেট খুলে দেখে তাতে বিরিয়ানি। অয়ন্তী 1 চামচ মুখে দিতে নিবে, তখনই জাহিনের দিকে ফিরে নিজে না খেয়ে চামচটা জাহিনের মুখের দিকে এগিয়ে দেয়। জাহিন তা দেখে এক পল অয়ন্তীর দিকে তাকিয়ে সামনের দিকে ফিরে বলে, আপনি খান, আমি খাবো না। অয়ন্তী চামচটা ধরে রইল। জাহিন বুঝলো সে না খেলেও অয়ন্তী হাত সরাবে না। জাহিন চুপচাপ খেয়ে নিল। পরপর অয়ন্তী আরো 5 বার এমনটা করলো। জাহিনও খেয়ে নিল। মনে মনে বলল, বইয়ের হাতে খেতে ভালোই তো মজা। ভেবেই হাসলো। রাতের অন্ধকার একটি যুবক আর মধ্যবয়স্ক 2জন পুরুষ একসাথে বসে আলোচনা করছে কারো সর্বনাশ করার বিষয় নিয়ে। যার সর্বনাশ করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে আর কেউ নয়, জাহিন। জাহিনের আপনজনের আড়ালে থাকা শত্রু মদের গ্লাসে চুমুক দিয়ে বলে, খলিল তালুকদার বলল। কিন্তু এতে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়? যুবকটি বাঁকা হেসে বলল। মিজান সাহেব বলেন, কিন্তু কাজটা কে করবে? খলিল তালুকদার বলেন, আমার লোক আছে। যুবকটি বলল। খলিল তালুকদার আতিককে ফোন করে বলল, একটা কাজ করতে হবে। কি কাজ? একজনকে কিডন্যাপ করতে হবে। কাকে? সেটা পরে বলি, আগে বলো কত লাগবে। আগে এটা বলুন, ছেলে নাকি মেয়ে? মেয়ে। আতিক নাকচ করে বলল, মেয়ে মানুষ কিডন্যাপ করার বিষয়ে আমি নেই। কেন? কারণ আমি মেয়েদের অনেক সম্মান করি, আর আমার লোকজন মেয়েদের গায়ে হাত দিবে সেটা আমি টলারেট করতে পারবো না। আপনি অন্য কাউকে খুঁজে নিন। খলিল তালুকদারকে কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দেয় ফোন। মিজান সাহেব বলল, কি বলল? কাজটাও করবে না, মেয়ে সম্পর্কিত কোনো বিষয়ও জড়িত হবে না। যুবকটি তা শুনে কাঁধ নাচিয়ে বলে, ওকে সে না করুক, অন্য কেউ করবে। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছিটালে এসব মানুষের অভাব হয় না। কাজটা কবে করা হবে? যুবকটি বসা থেকে উঠে বলল, যেদিন প্রতীক বরাদ্দ করা হবে ওই দিন। খলিল তালুকদার সন্ধিয়ান গলায় বলেন, তুমি তো বলেছিলে আমি মেয়র হই বা না হই তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাহলে তুমি কাজটা করতে চাইছো কেন? যুবকটি বাঁকা হেসে বলে, যায় আসে না তো, কিন্তু এই কাজটাতে জাহিন কষ্ট পাবে, ছটফট করবে, আর সেটা আমি দুনয়ন ভরে দেখব আর শান্তি পাবো। আর এই কাজটাতে আপনিও লাভবান হবেন, আর আমি মনে শান্তি পাবো। এক ঢিলে 2 পাখি মারা হবে। বেচারা বউকে বড্ড ভালোবেসে ফেলেছে। আজ প্রতীক বরাদ্দ করার দিন। নির্বাচন অফিস নেতা কর্মী দিয়ে গিজগিজ করছে। একের পর এক নেতাদের গাড়ি নির্বাচন অফিসে প্রবেশ করছে। জাহিন সবে মাত্র এসেছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরা, পাঞ্জাবির উপর কালো কোটি পরা। শীতের তাপমাত্রাটা যেন আজ অন্য দিনের তুলনায় একটু কম। জাহিন নির্বাচন অফিসের করিডোরে পা রাখতেই কারো কাঁধের সাথে ধাক্কা লাগে। জাহিনের দলের লোকেরা তা দেখে লোকটিকে কিছু বলতে যাবে, তার আগে লোকটি তড়িৎ বেগে অনুনয়ী গলায় বলে, সরি, আমি বুঝতে পারিনি। জাহিন আস্তে করে বলে, ইটস ওকে। জাহিন কথাটা বলে চলে যায় ভেতরে, কিন্তু সে এটা বুঝতে পারেনি তার কাছ থেকে যে মূল্যবান একটা জিনিস নিয়ে গেছে লোকটা কিছু দূরে গিয়ে বাঁকা হেসে নিজের পকেট থেকে একটা কালো রঙের জড়বস্তু বের করলো। এটার মাধ্যমে যে আজ বড় কিছু ঘটতে চলেছে সেটা জাহিন জানে না, অবশ্য জাহিনের জানারও কথা নয়। তার কল্পনার বাইরে আজ কিছু হতে চলেছে। শারাফের আজ অফ ডে। সে কায়দা করে ছুটি নিয়েছে যাতে করে প্রতীক বরাদ্দ হওয়ার দিন তাকে ডিউটিতে না পড়তে হয়। এত নেতাদের আর মানুষের ভিড়ের মাঝে থাকতে তার একদম ভালো লাগে না, কিন্তু নির্বাচনের দিন কিছুতেই ছুটি পাবে না, সে এটা শিওর। প্রতীক বরাদ্দ হওয়ার 20 দিন পরেই নির্বাচন। এই নির্বাচন দিন কি যে হবে সেটাই সে ভাবছে। গত 5 বছর আগে যা ঘটেছিল তা ভেবেই সারা ভয়ে শিউরে ওঠে। যদিও 5 বছর আগে সে পুলিশ ছিল না, ছিল একজন সাধারণ জনগণ, কিন্তু এবার তার উপর দিয়ে সবটা ধকল যাবে, সবটা। সারা পেশাব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। মনে পড়ে গেল লিজার কথা। লিজার সাথে প্রায় অনেকদিন কথা হয় না, মাঝে একবার ফোন দিয়েছে, তখন জানতে পেরেছিল লিজার পরীক্ষা, তাই আর ফোন দিয়ে বিরক্ত করেনি। কিন্তু এখন তো পরীক্ষা শেষ, এবার একটু আধটু
বিরক্ত করাই যেতে পারে, তাতে ক্ষতি কি? সারাপ চেয়ারের শরীরটা হেলিয়ে দিয়ে লিজার নাম্বারে কল করলো, কিন্তু ফোন থেকে ভেসে আসলো নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। সারাপ এটা শুনে সাথে সাথে সোজা হয়ে বসে কপালে ভাঁজ ফেলে বলে, ব্যস্ত আছে মানে? সারাপ পুনরায় ফোন করলো, এবারও একই কথা, নাম্বারটি ব্যস্ত আছে। পরপর দুবার ফোন করলো, না, নাম্বার ব্যস্ত আছে বলছে। তার নাম্বারটা কোনোভাবে লিজা ব্লক করে দেয়নি তো? সারাপ ফোনে থাকা অন্য সিম দিয়ে লিজার নাম্বারে ডায়াল করতে বিনা বাধায় কল ঢুকে পড়ে। সারাপ বুঝলো তার নাম্বারটা আসলে এই মেয়ে ব্লক মেরে দিয়েছে। কত বড় সাহস, নাম্বার ব্লক করে দিয়েছে তাজ। আজ এই মেয়ের একদিন কি তার একদিন। লিজা ফোন ধরে মিষ্টি গলায় বলে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? সারাফের রাগ গলে বাষ্প হয়ে গেছে। যতটুকু ক্রোধ জন্ম নিয়েছিল মনের মাঝে, লিজার মিষ্টি গলার স্বর শুনে সব ভ্যানিশ হয়ে গেছে। মেয়েরা এটা খুব ভালো জানে ছেলেদের কি করে বশে আনা যায়, হয় নিজের রূপের জাদু দিয়ে, নয় মিষ্টি মিষ্টি কথা বলে। সারাপ মৃদু হেসে বলে, আমার ভবিষ্যৎ 3 অক্ষরের জামাই বলছিলাম। লিজা 3 অক্ষরের জামাই কথাটা শোনা মাত্রই শোয়া থেকে তড়ক করে উঠে বলে, আপনি আবার আমায় ফোন করেছেন? সারাপ ভারী গলায় প্রশ্ন করলো, আমার ওই নাম্বার ব্লক দিছো কেন? লিজা ঝাঁঝালো গলায় বলে, 100 বার দিব, 1000 বার দিব, আমার ফোন আমি যাকে খুশি তাকে ব্লক দিব, তাতে আপনার কি প্রবলেম? সারাপ রসিয়ে রসিয়ে বলল, ভবিষ্যতে 2 অক্ষরের বউ আমার এভাবে কথা বলে না। এই কি কখন থেকে জামাই বউ করছেন আপনি? আমি আপনার বউ কবে হলাম, আর আপনি আমার জামাই কবে হলেন? সারাপ আরাম করে বসে গলার স্বর টেনে টেনে বলে, হবে হবে, ভবিষ্যতে আমার বউ হবে তুমি, আবার সাথে বাচ্চার মাও হবে। লিজা হতবাক হয়ে যায় লোকটার কথা শুনে, চেঁচিয়ে বলে, এই আপনি কে বলুন তো? আপনার সাথে আমি দেখা করতে চাই, আপনার নাম আর ঠিকানা বলুন। এই ওমা, ওই দিন তো বলে দেখা করবে না, আজ দেখা করতে যাচ্ছ যে, ব্যাপার কি? এত আজাইরা কথা না বলে বলুন কবে দেখা করতে পারবেন। সারাপ কবি কবি ভাব নিয়ে বলল, হবে তো দেখা আমাদের, যখন দেখা হবে তখন তোমায় পালকিতে করে ঘরে তুলে আনার ব্যবস্থা করে রাখবো, আসবো। এখন রাখি, ভবিষ্যতে 2 অক্ষরের বউ। তোমার মাথা গরম হয়ে গেছে, পরে কথা হবে, আর সাবধান, নাম্বার ব্লক করবে না একদম। বলেই কল কেটে দেয়। লিজা হতভম্ব হয়ে বসে রইল। এই লোক কি বলল তাকে? কে এই লোক? কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগে, কোথায় যেন শুনেছে মনে হয়, কিন্তু ঠাওর করতে পারছে না। লন্ড্রি থেকে আসা জাহিনের কাপড়গুলা এক এক করে অয়ন্তী যত্ন করে আলমারিতে তুলে রাখছে। সব কাপড়গুলো তুলে রাখা শেষ হলে অয়ন্তী আলমারির নিচ থেকে ওপর পর্যন্ত নজর বুলালো। পুরো আলমারিটা সাদা রঙের কাপড় দিয়ে ভরপুর। জাহিনের শার্ট, পাঞ্জাবি, পাজামা সব সাদা রঙের, শুধু প্যান্টগুলো কালো রঙের মধ্যে। অয়ন্তীর নজর পড়ে একটা তাকের কোনায় একটা প্যাকেটের উপরে। অয়ন্তী হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে তাতে কি আছে দেখার জন্য কাপড়টা বের করতেই তা দেখে চোখ দুটো বড় বড় হয়েছে। মনে পড়ে যায় সেই রাতের ঘটনা, যেই রাতে জাহিন ভুল করে তার জন্য একটা নাইটি নিয়ে এসে পড়েছিল। কি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল দুজনকে ওই সময়। অয়ন্তী এসব মনে করে হেসে ওঠে। অয়ন্তী প্যাকেটটা আগের জায়গাতে রেখে আলমারি লক করতে মেসেজ আসার শব্দ হয় ফোনে। অয়ন্তী ফোন হাতে নিয়ে চেক করে দেখে জাহিনের মেসেজ। অয়ন্তী, ঠিক 5টার দিকে আপনাকে একজন পিক করতে আসবে বাড়ি থেকে, প্লিজ একটু রেডি হয়ে থাকবেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। অয়ন্তীর ভুরু কুচকে আসে জাহিনের এমন মেসেজ দেখে। জাহিন থেকে হঠাৎ রেডি হয়ে থাকতে বলছে কেন, আর কি সারপ্রাইজ দিবে তাকে? কিন্তু আজ তো জাহিন অনেক ব্যস্ততার মধ্যে থাকার কথা, তাহলে তাকে হঠাৎ এমন মেসেজ দেওয়ার অর্থ কি? এমন সময় যারা ভাবি বলতে বলতে রুমে ঢুকে। ভাবি কেমন চিন্তিত হয়ে বসে থাকতে দেখে যারা বলে, ভাবি কি হয়েছে? অয়ন্তী চমকে ওঠে যারার কথা শুনে। যারা এগিয়ে এসে বলে, কিছু কি হয়েছে ভাবি? কিছু হয়নি, কিন্তু তোমার ভাইয়া এমন একটা মেসেজ কেন দিল বুঝতে পারছি না। কি মেসেজ দিয়েছে? অয়ন্তী ফোনটা যারার দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে দেখো। যারা মেসেজ পড়ে বলে, ভাইয়া তোমাকে সারপ্রাইজ দিতে চাইছে, আর তুমি মনমরা হয়ে বসে আছো ভাবি? না তেমনটা নয়, হঠাৎ করে। আরে ভাবি, সবকিছু হঠাৎ করেই হয়। হয়তো ভাইয়া ফ্রি হয়ে যাবে 4টার দিকে, আর এই সময়টা তোমার সাথে কাটাতে চায়। এরপর তো সময় পাবে না, সারাদিন ভোর চাইতে চাইতেই ভাইয়ার দিনকাল যাবে। তাই হয়তো ভাইয়া একটু রোমান্টিক সময় কাটাতে চায় তোমার সাথে, আর হয়তো তোমাকে কিছু বলতেও চাইবে, যেটা তুমি এখনো ভাইয়ার কাছ থেকে শুনোনি। আদি বোকার মতো প্রশ্ন করে, কি বলতে চাইবে? ওফ, আমার বোকা ভাবি, কিচ্ছু বোঝে না। উপন্যাসে পড়নি, নায়ক যখন নায়িকাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে তখন কি বলে বা কি করে?
একটু গভীরে গিয়ে ভাবো কি বলতে পারে ভাইয়া। অয়ন্তী কিছু একটা ভেবে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। যারা অয়ন্তীর লজ্জারাঙা মুখখানা দেখে বলে, থাক আর লজ্জা পেতে হবে না, চলো তোমাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিই। কিন্তু এখনো তো 5টা বাজেনি। আরে প্রস্তুতির একটা ব্যাপার আছে না। কিন্তু তার আগে তোমার ভাইয়াকে একটা কল করো। ঠিক আছে। যারা কল করলো ভাইকে, কিন্তু জাহিন কল কেটে দিল। যারা বলল, ভাইয়া মনে হয় ব্যস্ত তাই কল কেটে দিচ্ছে। কথাটা বলে যারা অয়ন্তীকে নিয়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। আলমারি থেকে একের পর এক শাড়ি নিয়ে অয়ন্তীর গায়ে দিয়ে দেখছে অয়ন্তীকে কোনটাতে সবচেয়ে সুন্দর লাগে। আর অয়ন্তী দাঁড়িয়ে চারার করা পাগলামিগুলা দেখছে। প্রতীক নির্ধারণ করা হয়ে গেছে। ধীরে ধীরে সবাই নির্বাচন অফিস থেকে বের হতে শুরু করেছে। জাহিন আর খলিল তালুকদার মুখোমুখি হয়েছে, তবে কেউ কোনো কথা বলেনি। খলিল তালুকদার শুধু বাঁকা হেসে জাহিনকে পাশ কাটিয়ে চলে যান। জাহিনের কেন জানি খলিল তালুকদারের এই বাঁকা হাসিটা ভালো লাগলো না, কেমন জানি রহস্যময় লাগলো তার কাছে। এই হাসির মাঝে লুকিয়েছে অন্য কিছুর আভাস, যেটার আভাস জাহিন বুঝতে পারলেও কি হতে চলেছে বুঝতে পারছে না। জাহিন পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করলো, অন্য পকেটে হাত ঢুকিয়ে আরেকটা ফোন খোঁজার প্রচেষ্টা করলো, কিন্তু না, ফোন নেই কোনো পকেটে। গেল কোথায়? কোথাও হারিয়ে গেল না তো? কিন্তু না, তার স্পষ্ট মনে আছে সে 2টা ফোনেই পকেটের মধ্যে রেখেছে। তাহলে গেল কোথায়? নুহাস বলল, কি হয়েছে ভাই? আরেকটা ফোন পাচ্ছি না। মানে একটা ফোনটা হারিয়ে ফেলেছি আমি কল করছি, দাঁড়াও। নুহাস কল করলো, কল ঢুকলো কিন্তু কেউ ধরলো না। নুহাস বলল, ভাই কারো হাতে যদি পড়তো তাহলে তো ধরতো, কিন্তু কেউ ধরেনি। সব জায়গাতে ফোন খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। বাধ্য হয়ে সবাই গাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠে বসতেই জাহিনের নজর পড়ে সিটের নিচে পড়ে আছে ফোনটা। জাহিন ফোনটা হাতে নিয়ে ভাবলো হয়তো কোনোভাবে পকেট থেকে পড়ে গেছে। কায়েব বলল, কই যাবেন, বাড়িতে নাকি পার্টি অফিসে? পার্টি অফিসে চল, প্রচারণার কাজ শুরু করতে হবে। ঘড়ির কাঁটায় 4টা বাজতে 5 মিনিট বাকি। আয়ন্তীকে সুন্দর করে যারা সাজিয়ে দিয়েছে। ল্যাভেন্ডার কালারটা যেন আয়ন্তীর গায়ে খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। সাজ বলতে শুধু চোখে গাঢ় করে কাজল দিয়েছে আর ঠোঁট জোড়া গোলাপি লিপস্টিক দিয়ে রাঙিয়েছে, তাতেই অয়ন্তীকে অপূর্ব লাগছে। খোপার এক সাইডে 2টা বড় লাল গোলাপ গুজে দিয়ে যারা অয়ন্তীকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে। আহ ভাবি, তোমাকে সত্যি আজ অপূর্ব লাগছে দেখতে। নিশ্চিত আজ ছোটখাটো একটা হার্ট অ্যাটাক করবেই করবে। অয়ন্তী লাজুক হাসলো। সত্যি কি আজ তার নেতামশাই তাকে দেখে হার্ট অ্যাটাক করবে? আজকের রাতটা কি তার জীবনে বিশেষ একটা রাত হতে চলেছে, যেই রাতটা সারা জীবন মনের মণিকোঠায় রেখে দেওয়া যাবে? যারা তারা দিয়ে বলে, ভাবি এবার জলদি চলো, নিচে হয়তো গাড়ি অপেক্ষা করছে তোমার জন্য। অয়ন্তী মুস্কি এসে ফোন আর হ্যান্ডব্যাগ নিয়ে বের হয়ে পড়লো। শেখবাড়ির মেইন গেট থেকে বের হয়ে দেখে জাহিনের গাড়ি দাঁড়িয়ে আছে। যারা এসেছে অয়ন্তীকে এগিয়ে দিতে। অয়ন্তী যারাকে হাত নাড়িয়ে টাটা দিয়ে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ পরে গাড়ি চলতে শুরু করলো। গাড়িটা চোখের আড়ালে মিলিয়ে গেলে যারা বাড়ির ভেতরে চলে আসে। অয়ন্তী চুপচাপ পেছনের সিটে বসে আছে। যে ড্রাইভ করছে তার দিকে এক পলক তাকালো। মুখে কালো মাস্ক পরে আছে লোকটা। অয়ন্তী ফোনের পাওয়ার অন করে টাইমটা দেখলো। 8 ঘন্টা হয়ে গেছে, এখনো জাহিনের দেখা পাচ্ছে না। লোকটা কত দূরে আছে যে এত সময় লাগছে যেতে? অয়ন্তী ড্রাইভারকে প্রশ্ন করলো, আর কতক্ষণ লাগবে? এই তো ভাবি চলে এসেছি, আর কিছুক্ষণ। আরো 20 মিনিট অতিক্রম হওয়ার পর গাড়ি থামলো। অয়ন্তী বুঝলো তার মানে শেষ হয়ে গেছে। যখনই গাড়ি থেকে নামতে উদ্যত হবে নিবে, তখনই গাড়ির 2 সাইডে দরজা খুলে 2জন কালো পোশাকধারী লোক উঠে বসলো অয়ন্তীর দুপাশে। অয়ন্তী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? এরা কারা? আর জাহিনী বা কোথায়? অয়ন্তীর মস্তিষ্ক সাড়া দিয়ে বলল, কি হতে চলেছে এই মুহূর্তে তার সাথে? সে কারো পাতা ফাঁদে পা দিয়ে ফেলেনি তো আবার? অয়ন্তী ভয়ের তো গলায় বলে, কারা আপনারা? 3 জনের মধ্যেই কেউ কোনো উত্তর দিল না। গাড়ি পুনরায় চলতে শুরু করলো। ভয়ে অয়ন্তীর হাত পা ঈষৎ কাঁপছে। তারপরও চিৎকার করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? গাড়ি থামান, আমি নামবো। ড্রাইভিং সিটে বসা লোকটা ধমকের স্বরে অন্য ছেলে দুটোকে বলে, আরে গাধার বাচ্চারা, মেয়েটাকে অজ্ঞান কর, মারা খাওয়াবি নাকি? হ্যাঁ করছি। অয়ন্তীর বুকটা ধক করে উঠল। ভয়ে চিৎকার করতে নিলে একটা ছেলের সাথে সাথে রুমাল দিয়ে অয়ন্তীর নাক মুখ চেপে ধরে। ধীরে ধীরে অয়ন্তীর শরীরটা নিস্তেজ হয়ে এলো। কণ্ঠ রোধ হয়ে এলো। চোখের সামনে নেমে এলো ঘোর অন্ধকার। চোখের পাতা হাজার চেষ্টা করেও অয়ন্তী খুলে রাখতে পারল না। অয়ন্তী জ্ঞান হারিয়ে ফেলে। ছটফট করার কারণে খোপায় গুজে রাখা গোলাপ ফুল দুটো থেকে কয়েকটা পাপড়ি অনাদরে ঝরে পড়লো অয়ন্তীর কাঁধে।
জাহিন রাত 8টার দিকে বাড়ি ফিরে সদর দরজা কাজের লোক খুলে দেয়। জোহরা বেগম ছেলেকে একা আসতে দেখে পেছন থেকে ছেলেকে ডেকে বলেন, তুই একা যে, অয়ন্তী কোথায়? জাহিন তাজ্জব বনে গেল মায়ের এখনো কথা শুনে। অয়ন্তী কোথায় মানে? জাহিন মায়ের দিকে ফিরে হতভম্ব হয়ে বলে, অয়ন্তী কোথায় মানে? জোহরা বেগম চিন্তিত স্বরে বলেন, অয়ন্তী কোথায় মানে? কি বলছিস কি তুই? অয়ন্তীর তো তোর সাথে থাকার কথা। মায়ের এহেনো কথা শুনে জাহিন কিং কর্তব্য বিমূঢ়। অয়ন্তী তার সাথে থাকার কথা মানে? সে তো সারাদিন এই নির্বাচনের কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিল। জাহিন অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে চেয়ে রইল মায়ের ফোনে। কি বলা উচিত তার এই মুহূর্তে? জোহরা বেগম পুনরায় বলে, মেয়েটাকে তুই মেসেজ করে বলিসনি যে 5টার দিকে তৈরি হয়ে থাকার জন্য? কি সারপ্রাইজ দিবি তুই? জাহিন কথা বলার খেই হারিয়ে ফেলেছে। সে কখন অয়ন্তীকে এমন মেসেজ করলো? জোহরা বেগমের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাড়ির সকলে ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছে। মায়ের সাথে বোনও সবটা খুলে বলল। জাহিন সব শুনে বাকরুদ্ধ হয়ে পড়ল। তার ফোন থেকে কখন মেসেজ গেল? সে তো কোনো মেসেজ করেনি অয়ন্তীকে। মনে পড়ে গেল ওই মুহূর্তের কথা, যখন জাহিনের সাথে ওই অচেনা লোকটার ধাক্কা লেগেছিল। তখন কি কোনোভাবে লোকটি তার ফোন চুরি করেছিল? আর সে পরে ভেবেছিল ফোনটা হারিয়ে গিয়েছে, কিন্তু চুরি করলেও বা তার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে। তাহলে ফোনের পাসওয়ার্ড খুলে কি করে মেসেজ করলো? ফোনের পাসওয়ার্ডটা সে ছাড়া তো কেউ জানে না। জাহিন দ্রুত হাতে যে ফোনটা হারিয়েছিল সে ফোনটা পকেট থেকে বের করে মেসেজ অপশনে ঢুকে। না, অয়ন্তীকে করা কোনো ধরনের মেসেজ নেই তার ফোনে। তাহলে কি করে অয়ন্তীর কাছে এমন মেসেজ আসলো? কোনোভাবে কি ফোন থেকে সিম খুলে অন্য ফোনে ঢুকিয়ে মেসেজটা করেছে? জাহিন সেটিং অপশনে ঢুকে দেখে তার সিম দুটো উল্টোপাল্টা হয়ে আছে। তার ভাবনাটাই ঠিক হলো, এমনটা করে অয়ন্তীকে মেসেজ করা হয়েছে আর পরে সেটা ডিলিট করে তার ফোনে পুনরায় সিম দুটো ঢুকিয়ে ফোনটা গাড়িতে রেখে দিয়েছে। কিন্তু গাড়িতে কি করে রাখলো? গাড়ি তো লক করা ছিল। জাহিনের মাথা কাজ করছে না, এতটা বোকামি কি করে করলো তার পরিবার? তার সাথে কথা না বলে অয়ন্তীকে বাড়ি থেকে বের হতে দিল এই সামান্য একটা মেসেজের উপর ভিত্তি করে? জাহিন গম্ভীর গলায় বোনকে প্রশ্ন করলো, মেসেজটা পাওয়ার পর আমাকে কল করলি না কেন? যারা ভয়ে ভয়ে বলে, ভাইয়া আমি কল করেছি কিন্তু তুমি কেটে দিয়েছিলে, তাই আমরা ব্যস্ত ভেবে তোমাকে আর বিরক্ত করিনি। জাহিন আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে পড়ে। সময় নষ্ট করা যাবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। অলরেডি 4 ঘন্টা পেরিয়ে গেছে অয়ন্তী নিখোঁজ হওয়ার। জাহিন বাড়ি থেকে বের হয়ে চিলেকোঠার ঘরটাতে আসে। সেখানে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ ভেসে আছে 5টা কম্পিউটার স্ক্রিনে। জাহিন বিকাল 5টার দিকের ভিডিও ফুটেজ দেখা শুরু করলো, চোখ মুখ শক্ত রেখে। অয়ন্তী বাড়ি থেকে বের হয়েছে। অয়ন্তীর এমন সাজসজ্জা দেখে জাহিনের চোখ মুখের শক্ত ভাবটা মিলিয়ে যায়। মুগ্ধ চোখে কম্পিউটারের দিকে চেয়ে রইল। ধীরে ধীরে সবটা ভিডিও ফুটেজ দেখলো জাহিন। যেই গাড়িটা করে অয়ন্তীকে কিডন্যাপ করা হয়েছে সেই গাড়িটা সেম জাহিনের গাড়ির মতো, কিন্তু গাড়ির কোনো নাম্বার প্লেট নেই। সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ দেখে গায়ের কোটিটা খুলতে খুলতে চিলেকোঠার ঘর থেকে জাহিন বের হলো। বের হয়েই হাতের কোটিটা রাগে দৌড়ে ছুঁড়ে ফেললো। এই ঠান্ডার মাঝেও তার শরীর ঘামছে। ভিডিওতে দেখা অয়ন্তীর হাসি খুশি মুখটা চোখের সামনে ভেসে উঠছে বারবার। কতটা খুশি ছিল মেয়েটা, আর সেই হাসি খুশি চেহারার মেয়েটা কি অবস্থায় আছে এখন? এসব ভেবেই জাহিনের চল শক্ত হয়ে এলো। নিজেকে শান্ত যেন বড্ড দুর্বিষহ হয়ে পড়ছে তার জন্য। কি করে অয়ন্তীকে খুঁজে বের করবে? বড্ড ক্লান্ত লাগছে নিজেকে আজকে। চিলেকোঠার ঘরটা সিঁড়ির মাঝে জাহিন ধপ করে বসে পড়ল। জাহিনের দিকে সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে। জাহিন জোরে জোরে শ্বাস ফেলছে, ক্রোধে তার শরীর কাঁপছে। হাত মুষ্টিবদ্ধ করে রেখে চেয়ে রইল লাইটের আলো পড়া সবুজ ঘাসের দিকে। মনে মনে বারবার বলছে, কোথায় খুঁজবো আপনাকে অয়ন্তী? কোথায় খুঁজবো আপনাকে এই এত বড় শহরে? ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে। যত রাত বাড়ছে শীতের তাপ তত বাড়ছে। কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট। কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। কাছের জিনিসটা দেখা গেলেও দূরের জিনিসটা যেন দেখা বড্ড দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এই ঘন কুয়াশার মাঝেই জাহিন 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাটাই অয়ন্তীর ফোনের লাস্ট লোকেশন হিসেবে ট্রেস করা হয়েছে। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, কিন্তু রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করলেও কুয়াশার কারণে গাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে না, যার জন্য গাড়িটা কোনো রাস্তা দিয়ে গেছে তাও বোঝা যাচ্ছে না। জাহিনের পাঞ্জাবির হাতা গোটানো, গলার দিকে 2টো বোতাম খোলা, চুল উস্কো খুস্কো হয়ে আছে। টেনশনে শরীর গরম হয়ে আছে তার। হাতে তার জ্বলন্ত সিগারেট। ক্ষণে ক্ষণে সেটা ঠোঁটের মাঝে রেখে শরীরের নিকোটিনের চাহিদা মেটাচ্ছে। এই পর্যন্ত 7 থেকে 8টা সিগারেট খেয়ে ফেলেছে সে। সিগারেট খাওয়া জাহিনের তেমন অভ্যাস নেই, কিন্তু আজ যেন এই না হওয়া অভ্যাসটা তরতর করে বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে।
নির্বাচন অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজের সবটা দেখেছে তার গাড়িতে কি করে ফোনটা রাখা হয়েছে। লোকটার সমস্ত শরীর কালো পোশাক দিয়ে আবৃত ছিল, মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরা ছিল, যার জন্য চাইলেই চিনতে পারেনি মানুষটিকে। তবে লোকটি যে একজন দক্ষ কারিগর গাড়ির লক খোলার জন্য সেটা জাহিন খুব ভালো করে বুঝতে পেরেছে। পুলিশের কাছেও যেতে পারছে না অয়ন্তীর কিডন্যাপিং কেসটা নিয়ে। একবার যদি এই ঘটনাটা লিক হয়ে যায় তাহলে অয়ন্তীর চরিত্রে কালো দাগ পড়ে যেতে বেশি সময় লাগবে না। তাই যা করার নিজেদেরকেই করতে হবে, সেটাও রাতের মাঝে। জাহিনের পেছনেই রিহান দাঁড়িয়ে আছে। সমস্ত গার্ডার দলের ছেলেরাই কুয়াশার মাঝেই অয়ন্তীকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। রিহান ভয়ে ভয়ে বলে, ভাইয়া আর খেও না, তোমার অভ্যাস নেই। জাহিন চোখ বন্ধ করে লম্বা এক টান দিল সিগারেটে। এতটুকু সময় বোঝা হয়ে গেছে তার অয়ন্তীকে টাকার জন্য কিডন্যাপ করা হয়নি, বরং শত্রুতার জেদ ধরে এটা করেছে, আর কে করেছে এটাও ভালো করে জানে। একবার শুধু অয়ন্তীকে খুঁজে পাক, তারপর ওই খলিল তালুকদারকে সে দেখে নেবে। শত্রুতা হলো গিয়ে তার সাথে, কিন্তু তার জন্য তার বউকে কেন এই শত্রুতার মাঝে টেনে আনবে? বউ তার কি ক্ষতি করেছে? এভাবে যদি পরিবারের সদস্যদের উপরে হাত দেয় তাহলে তো নিজের এই শান্তশিষ্ট রূপটা ধরে রাখা মুশকিল হয়ে যাবে সকলের সামনে। মাথায় ঘুরপাক খাচ্ছে নানা ধরনের বাজে বাজে চিন্তা ভাবনা। অয়ন্তীর উপর অত্যাচার করছে না তো কিডন্যাপাররা, তার উপর শোধ নেওয়ার জন্য? মেয়েটা যে বড্ড দুর্বল হৃদয়। রাগে জাহিনের চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দুটো লাল হয়ে আছে, পানি টলমল করছে দু চোখ। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা সিগারেটটা ফেলে রেগে মেগে গগন কাঁপিয়ে চিৎকার করে সামনে থাকা মাঝারি সাইজের গাছটা সজোরে লাথি মারে। গাছটার সাথে সাথে মাঝ বরাবর ভেঙে যায়। সবাই চমকে জাহিনের দিকে তাকায়। জাহিন নিজের কোমরে দুহাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। ইচ্ছে করছে খলিল তালুকদারকে জনসম্মুখে এনে সকলের সামনে কুকুরের মতো পিটাতে, তাহলে যদি রাগের পরিমাণটা একটু হলে কমে। জাহিন হিংস্র গলায় নুহাসকে হাঁক ছেড়ে ডাকলো। নুহাস রাস্তার সিসিটিভি ফুটেজ দেখেছিল। জাহিনের ডাক শুনে দৌড়ে আসে। জাহিন বলল, গাড়িটা কোন রাস্তা দিয়ে গেছে ট্রেস করা গেছে? নুহাস কাচুমুচু হয়ে বলে, না ভাই, আসলে কুয়া। নুহাসকে বলার সুযোগ না দিয়ে জাহিন চেঁচিয়ে বলে ওঠে, কি বাল ফালাইতাছস তোরা, যে এতজন মিলে একটা গাড়ি ট্রেস করতে পারছস না? নুহাস ঢোক গিলল। নম্র ভদ্র জাহিন যে ভীষণ ক্ষেপে গেছে বেশ বুঝতে পারছে সে। এই মুহূর্তে কিডন্যাপারদের মাঝে কাউকে যদি হাতের কাছে পায় জাহিন, তার সাথে কি যে হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। নুহাস পুনরায় কিছু বলতে যাবে, তখনই একজন গার্ড হাঁপাতে হাঁপাতে এসে বলে, স্যার, গাড়িটা ট্রেস করা হয়ে গেছে। জাহিন কিছু বলার আগে নুহাস বলল, কোথায়? আশেপাশে গাড়িটা দেখা গেছে, আর নয়তো দিরামগঞ্জ পেরিয়ে অন্য শহরেও ঢুকতে পারে। যেহেতু ওখানে সিসি ক্যামেরা লাগানো নেই তাই বলা যাচ্ছে না এক্স্যাক্টলি গাড়িটা কোথায় গিয়ে থেমেছে। জাহিন আনমনে আওড়ালো, দিরামগঞ্জ। কথাটা বলে জাহিন নিজের ফোন বের করলো। কল লিস্টে গিয়ে একটা নাম্বার বের করে ফোন করলো। দুইবার রিং হতেই জাহিন ভারী কণ্ঠে বলল, আমি বলছি। ফোনের অপর প্রান্ত থেকে কি বলল শোনা গেল না। জাহিন পুনরায় বলা শুরু করলো, তোর শহরে একটা কালো রঙের গাড়ি ঢুকেছে, হয়তোবা সেই গাড়িতে থাকা লোকজন একটি মেয়েকে কিডন্যাপ করেছে। শহরে যেই প্রান্তে থাকুক না কেন, ওদের খোঁজ আমার চাই, বুঝতে পেরেছিস? আর ছেলেগুলোকে অক্ষত রাখবি, ওদেরকে আমি পরে দেখে নেব। বলেই ফোন কেটে দিয়ে গার্ডকে উদ্দেশ্য করে বলে, এই রাস্তা দিয়ে যতগুলো রাস্তা মিলিত হয়েছে সব জায়গাগুলোতে লোক পাঠাও, পুরো জায়গা তন্ন তন্ন করে খুঁজবে, একটা জায়গাও যেন বাদ না পড়ে। গার্ড চলে যায় জাহিনের কথা শুনে। জাহিন গাড়িতে উঠে বসে নুহাসকে বলল, গাড়ি স্টার্ট দে। প্রত্যেকটা গাড়ি পুনরায় চলতে শুরু করলো এই ঘন কুয়াশার মাঝে। জাহিন ফোন বের করে আন্টির নাম্বারে কল করলো না, ফোন সুইচ অফ বলছে। একবার শুধু ওই ছেলেগুলাকে হাতের কাছে পাক, তারপর যে হাত দিয়ে আন্টির ফোন সুইচ অফ করেছে সেই হাত দিয়ে যেন আর জীবনে ফোন বন্ধ না করতে পারে সে ব্যবস্থা জাহিন নিজ হাতে করবে। তিনজন পুরুষ গোল হয়ে বসে রয়েছে, তাদের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনজনের হাতেই মদের বোতল। একজন পুরুষ বলে ওঠে, ওই জননেতা জাহিন আমাদের খুঁজে বের করে ফেলবে না তো? আরে না, যদিও সিসি ক্যামেরাতে ধরা পড়ি তাহলে কুয়াশার কারণে বুঝতে পারবে না গাড়ি কোন দিকে গেছে। দুটো এলাকা পেরিয়ে এখানে এসেছি, এত সহজ না ধরা। এখানে আস্তে আস্তে গাড়ির তেল ফুরিয়ে যাবে ওই ব্যাটার। আলম চিন্তিত হয়ে বলল, কিন্তু ভাই, মেয়েটা এখনো ওঠে না কেন? মরে টরে গেল নাকি? মানিক চেঁচিয়ে বলল, ওই পিন্টোর বাচ্চা, তুই কি ক্লোরোফর্মের ডোজটা বেশি দিয়ে ফেলেছিস নাকি? পিন্টু ভয়ে ভয়ে বলল, না না, এত বেশি দেইনি আমি। তাহলে ওঠে না কেন? আলম এক ঢোক মদ খেয়ে আশালীন ভঙ্গিতে বলে ওঠে,
ভাই মালটা কিন্তু দেখতে হেভি টসটসে, যদি একটু টেস্ট করতে পারতাম তাহলে শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যেত। মানিক আলমকে লাথি মেরে বলে, শালা মাইন্ড ঠিক কর, বস বলেছে মেয়েটার গায়ে যেন একটু আঁচড় না লাগে, আর তুই মনে মনে এসব চিন্তা করে বসে আসস। যা, খাবারের কিছু কিনে নিয়ে আয়। আর কতক্ষণ বসে বসে এই মদ গিলবো? আমি পারবো না, তোরা যা, আমি আসি এখানে। হ, তোকে রেখেছে এইখানে, আর মেয়েটির সাথে তুই উল্টাপাল্টা কিছু করে বসিস। চুপচাপ খাবারের কিছু নিয়ে আয়, যা। পিন্টু আর আলম চলে গেল, রয়ে গেল শুধু মানিক এই পোড়া বাড়ির সামনে। অয়ন্তী পিটপিট চোখে তাকালো, চারিদিকে অন্ধকার দেখে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। কিছুক্ষণ চোখ বুজে থেকে পুনরায় তাকালো। শোয়া অবস্থায় পুরো জায়গাটা ঘাড় ঘুরিয়ে দেখলো সে। ঘরের মধ্যে ভাগে একটা লাইট জ্বলছে, যেটার আলো খুবই ক্ষীণ। অয়ন্তী ধীরে ধীরে উঠে বসলো। উঠে বসতেই মাথাটা চক্কর দিয়ে উঠলো, খুব যন্ত্রণা হচ্ছে মাথায়। অয়ন্তী বাহাত দিয়ে মাথাটা চেপে ধরে আবারও চারিদিকে নজর পড়লালো। কোথায় আছে সে? এটা কোন জায়গা? কেমন জানি গা ছমছমে পরিবেশ। নিজের গা থেকে একটা বাজে গন্ধ আসছে। অয়ন্তীর গা গুলিয়ে আসছে এই গন্ধে। মনে হচ্ছে ভেতরের সবকিছু বেরিয়ে যাবে এক্ষণে। অয়ন্তীর সাথে সাথে গায়ের উপরে থাকা চাদরটা সরিয়ে ফেলে। এই চাদর থেকে মোবিল আর মদের তীব্র গন্ধ আসছে। অয়ন্তীর চোখে ক্ষীণ আলো সয়ে আসতে চারদিকে সবকিছু সে অল্প অল্প দেখতে পাচ্ছে। বিকালের দিকে সবকিছু মনে পড়তে অয়ন্তী উঠে দাঁড়ায়। বাইরে থেকে কারো গুনগুনানোর সুর ভেসে আসছে। অয়ন্তী খালি পায়ে আস্তে আস্তে হেঁটে জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে দেখে একজন পুরুষ আগুন জ্বালিয়ে বসে আছে আর মদ খাচ্ছে। আর বাকি দুজন কোথায়? অয়ন্তী বাইরের জায়গাটা পর্যবেক্ষণ করলো। চারিদিকে গাছগাছালিতে ভরা। অয়ন্তী শুকনো ঢোক গিলল। এই সুযোগে তাকে পালাতে হবে। অয়ন্তী নিঃশব্দে হেঁটে দরজার কাছে গিয়ে দরজার হাতলে হাত রেখে টান দিলে বাইরে থেকে দরজা বন্ধ। অয়ন্তী শরীরের সমস্ত শক্তি কাটিয়ে দরজা টান দিল, কিন্তু খুলল না। দরজার টানাটানির শব্দ পেয়ে মানিক পেছন ফিরে তাকে চিৎকার করে বলে,